আপনি যদি একজন ভাঙা হৃদয়ের মানুষ হয়ে থাকেন, তাহলে আজকের এই সত্য ভালোবাসার ঘটনাটা আপনার জন্য। আপনার কাছে হয়তো মনে হয় আপনি আপনার ভালোবাসার মানুষকে সত্যিই খুব ভালোবেসেছেন, সব থেকে বেশি অপেক্ষা করেছেন তার জন্য। তবে পৃথিবীতে এমনও ভালোবাসা রয়েছে যা আপনার চোখে জ্বলতে বেশি সময় লাগবে না, আবার আমাদের ভেঙে যাওয়া হৃদয়গুলোতে আবারও আশা যোগায়। আজকে ঠিক তেমনই সত্য একটি ভালোবাসার গল্প শোনাবো আপনাদেরকে। আজকে একটি এমন গল্প বলবো আপনাকে যেটা আপনাকে হাসাবেও এবং কাঁদাবেও। মুভির শুরুতে আমরা সত্যিকারের নায়িকা মাহিকে দেখতে পাই, যার গল্প আমরা এখন শুনবো। আর এখান থেকে ঘটনা চলে যায় 17 মার্চের 2006 সাল। জাপানের একটি গ্যারেজে হিসাশি নামে একটি ছেলে কাজ করে, আর হিসাশি হচ্ছে আমাদের এই গল্পের নায়ক। তার এক বন্ধু এসে বলে, আমার গার্লফ্রেন্ড এবং তার কিছু বন্ধু বান্ধব আসবে, আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিব। এরপরে ঘটনা চলে যায় সন্ধ্যাবেলা একটি ক্যাফেতে। হিসাশি এবং হিসাশির বন্ধুর গার্লফ্রেন্ডরা মিলে সবাই একসাথে আড্ডা দিচ্ছিল। হিসাশি টেবিলের এক কর্নারে চুপচাপ বসে আছে, আর ঠিক টেবিলের অপর প্রান্তিক কর্নারে মাই নামে আমাদের মুভির নায়িকাকে দেখতে পাই। সে দূর থেকে হিসাশিকে ফলো করছে, কারণ সে কথা বলে না বেশি একটা। আসলে হিসাশি মানুষটা এরকম, অনেক ভদ্র এবং সবসময় চুপচাপ থাকতে পছন্দ করে। কিছুক্ষণ পরে হিসাশি সেখান থেকে উঠে যায়। সে মূলত ওয়াশরুমে ছিল। হিসাশি যখন ফিরে আসছিল, তখনও মাই নামে মেয়েটা তাকে ফলো করে। আর টেবিলে থাকা সবাই হিসাশিকে নিয়ে হাসাহাসি করছিল, কারণ হিসাশি সবাইকে জানায় হিসাশির কোনো মেয়ে বন্ধু নেই, আর ভালোবাসার ভিতরে সে তার কাজকেই ভালোবাসে। হিসাশি কিছুটা লজ্জা পায় এবং সবাই ওই ক্যাফ থেকে বের হয়, আর তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা এখন ডিস্কোতে যাবে। কিন্তু হিসাশি বলে, না রে ভাই, আমি যাব না, আমার এখন বাসায় ফিরতে হবে। তো এখান থেকে সবাই বিদায় নিয়ে ডিস্কোতে চলে যায়, আর হিসাশি আপন মনে বাসায় ফিরতে থাকে। হঠাৎ হিসাশির পিছন থেকে মাহি দৌড়ে চলে আসে, আর সে হিসাশিকে অনেক জোরে ডাক দেয়। মাহি হিসাশির একদম বিপরীত একটি ক্যারেক্টার মেয়ে। সে প্রচন্ড বাচাল এবং চঞ্চল টাইপের একটি মেয়ে। সে হিসাশিকে বলতে থাকে, তুমি এত অ্যাটিটিউড দেখাও কেন? সবাই এত রিকোয়েস্ট করলো, কিন্তু তুমি ডিস্কোতে গেলে না। আড্ডার সময় তুমি একদম চুপচাপ, নিজেকে তুমি কি মনে করো? হিসা আস্তে করে বলে, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি এরকমই। আর তাছাড়া আমার শরীরটা আগের থেকেই খারাপ ছিল, আবার পেটটাও ঠিক নেই। এখানে আসার পরে আরো খারাপ হয়েছে, আমি এটা কাউকে বলতে পারিনি। তখন মাই খুব লজ্জা পায়। সে হিসাশিকে সরি বলে। হিসাশি বলে, ইটস ওকে। হিসাশির সাথে মাহি কিছুক্ষণ গল্প করে। মাই হিসাশিকে বলে, আমি এখন ডিস্কোতে চলে যাই। এটা বলে মাই অনেক জোরে একটা দৌড় দেয়। তখন হিসাশি আপন মনে সে হাঁটছিল আগের মতোই। তখন আবার মাই দৌড়ে আসে। তার হাতে মূলত একটি হট ব্যাগ। সেই হট ব্যাগটি হিসাশিকে দিয়ে বলে, তুমি যখন রাতে ঘুমাবে তখন এই ব্যাগটি তোমার পেটে দিয়ে ঘুমাবে, তখন অনেক আরাম পাবে। হিসাশি তাকে ধন্যবাদ জানায় এবং এর ভিতরে ড্রাম চলে আসে এবং মাই হিসাশির থেকে বিদায় নিয়ে ড্রামে উঠে যায়। কিন্তু হিসাশির চোখ যখন জানালার বাহিরে যায়, তখন দেখতে পায় মাই হিসাশিকে দৌড়ে দৌড়ে বিদায় জানাচ্ছে। এক সময় মাই হারিয়ে যায় চোখের আড়ালে। দৃশ্য পরিবর্তন হয়। এরপরে দেখা যায় হিসাশি আর মাই গল্প করছে। এরপরের থেকে প্রত্যেক দিন হিসাশি আর মাই দেখা করত। পুরো শহর তারা ঘুরে বেড়াতো অফডেতে। এক পর্যায়ে মায়ের চঞ্চলতা হিসাশিকে মুগ্ধ করে দেয়। মাই একটি রেস্টুরেন্টে চাকরি করত। হিসাশি সেখানে খাবার খেতে গেলে মাই তাকে লুকিয়ে কিছু খাবার দিয়ে দিত। কিউট কাপল বলতে যা বুঝায়, এরা মূলত তাই ছিল। মাহি তার পরিবারের সাথে হিসাশিকে পরিচয় করিয়ে দেয়। হিসাশি মাহির ছোটবেলার অ্যালবাম দেখছিল। মায়ের বাবা মারও হিসাশিকে খুব পছন্দ হয়, আর হবেই না কেন, যে ছেলেটা অনেক শান্তশিষ্ট। পছন্দ না করে কি আর থাকতে পারে, আপনারাই বলেন। দিন যত যায় দুজনের ভালোবাসা ততই বাড়তে থাকে। মাহি আর হিসাশি অন্ধকার খোলা আকাশের নিচে এক জায়গায় বসে শহরে জ্বলে থাকা মিটিমিটি আলোগুলো দেখে। আজও তারা দুজন তাদের পছন্দের জায়গায় বসেছিল। বাহিরে তখন বাতাস ছিল এবং সেই বাতাসে মায়ের চুলগুলো কিছু উঠছিল। হিসাশি তখন মাইকে বলে, তোমার হাতের রিংটা একটু আমাকে দিবে? মাই বলে, এই রিংটা যেটা তুমি আমাকে দিয়েছো? মাই চুপচাপ হাতের রিংটা খুলে হিসাশিকে দিয়ে দেয়। হিসাশি তখন চুপ করে পকেট থেকে অন্য একটি রিং বের করে মায়ের হাতে পরিয়ে দেয়। কিন্তু মাই সেটা কোনোভাবেই খেয়াল করে না। সে দেখছিল শহরের মিটিমিটি আলোগুলো। তারা দুজন সেখানে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। এরপরও মাই বুঝতে পারেনি তার হাতে অন্য একটি রিং। আর এরপরই মায়ের চোখ চলে যায় সেই রিংটির উপর। মাই মুহূর্তের ভিতরে চমকে ওঠে এবং হিসাশিকে বলে, এটা তো এঙ্গেজমেন্টের আংটি। হিসাশি মুচকি হেসে দিয়ে বলে, হ্যাঁ, এটা এঙ্গেজমেন্টের আংটি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে মায়ের চোখে পানি এসে পড়ে। আবার সেখানেই মাই রাজি হয়ে যায় বিয়ের জন্য। এরপরে দেখা যায় তারা একটি বড় সেন্টারে এসেছে, কারণ আজ কারো বিয়ে হচ্ছে সেখানে। আর এরপরে হিসাশিকে নিয়ে সেই ভিড়ের মধ্যে ঢুকে এবং বলতে থাকে, আমি এখানে প্রায় আসি, আমার অনেক ভালো লাগে। নতুন বর আর নতুন বধূকে দেখে সে একদম কল্পনার বাহিরে হারিয়ে যায়। হিসাশি সেই ব্যাপারটা বুঝতে পারে যে মায়ের মনের ভিতরে কি চলছে। হিসাশি দূরে দাঁড়িয়ে থাকা একজন মহিলাকে দেখতে পায়, আর সে এখানের দায়িত্বে আছে। হিসাশি মাইকে নিয়ে দৌড়ে চলে আসে সেই মহিলার কাছে। এসে বলতে থাকে, আগামী 17 মার্চ আমি বিয়ে করতে চাই, প্লিজ একটু চেক করে জানাবেন এখানের ডেটটা কি ফাঁকা আছে কিনা। মাই অবাক চোখে হিসাশির দিকে তাকিয়ে থাকে। সে ভদ্র মহিলাটি বলে, প্লিজ একটু ওয়েট করবেন, আমি চেক করে আসি। মাই অনেক খুশি। সে হিসাশিকে বলতে থাকে, আমাদের ভালোবাসা এত সহজ কেন?
আমাদের জীবনটা এত সহজ কেন? সবকিছু আমার কাছে একদম স্বপ্নের মতো মনে হচ্ছে। এরপরে মায়ের মাথাটা একটু ঘুরিয়ে যায়। হিসাশিকে বলে, তোমার কি হয়েছে? তুমি কি ঠিক আছো? মাই নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এর ভিতরে সেই ভদ্র মহিলাটি এসে বলে, আপনারা লাকি, 17 মার্চ 2000 বুকিং দেওয়া নেই কারো। তাহলে ওই দিনই আপনাদের বিয়ের ডেট ফিক্সড করা হলো। আমি কি জানতে পারি আপনি কেন ওই দিন ভোগ করলেন? তখন হিসাশি হেসে উত্তর দেয়, ওই দিন আমার সাথে ওর ফার্স্ট দেখা হয়েছিল। এরপর একদিন হিসাশি এবং মাই হিসাশির বাসায় আড্ডা দিচ্ছিল। হিসাশি তাদের পুরনো কিছু ছবি দেখছিল। তারা অনেক জায়গায় ঘুরতে গিয়েছিল। হিসাশিকে একটি ছবি দেখিয়ে বলে, এখানে নুডলসটা অনেক মজার ছিল। তখন মাই আজব ভাবে বলে, কিসের নুডলস? আমি তো ওই সব জায়গায় কখনো যাইনি। হিসাশি ভাবে মাহি হয়তো মজা করছে, বাট কিছুক্ষণ পরে সে আপসেট হয়ে যায় এবং হিসাশিকে বলে, তুমি যেসব ছবিগুলো দেখছো সেগুলোর কথা আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি কেন জানি সবকিছু ভুলে যাচ্ছি। আমার কি হয়েছে হিসাশি? মাই খুবই ভেঙে পড়ে। হিসাশি সান্ত্বনা দেয়, কিন্তু এরপর হিসাশি মাইকে নিয়ে হসপিটালে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাই কোনো এক অজানা কারণে খুব ভয় পাচ্ছে। আর সে যখন গাড়িতে উঠতে যায় তখন সে একদম পাগলের মতো করে। সে কোনোভাবেই হসপিটালে যাবে না। তার মনে হতে থাকে তার পুরো শরীরে পোকামাকড়ে ভরে গিয়েছে, সেগুলো তাকে কামড়াচ্ছে। এরপরে হিসাশি তাকে জোর করে হসপিটালে নিয়ে আসে, কিন্তু সময়ের সাথে মায়ের পাগলামিটা বেড়েই চলছিল। হসপিটালের বেশ কয়েক কর্মী তাকে শান্ত করার চেষ্টা করে। মায়ের বাবা মা আগে থেকে হসপিটালে পৌঁছে গিয়েছিল। মায়ের সেই এঙ্গেজমেন্টের রিংটি হাত থেকে খুলে নেওয়া হয়। মায়ের বাবা মা হিসাশির কাছে আসে এবং খুব লজ্জা পেয়ে বলে, আমার মেয়েটাকে তুমি এখন যেমন দেখছো ও আসলে তেমন না। ও আগে এমনটা কখনোই করেনি। মায়ের এখন থেকে এখানেই থাকতে হবে। এরপরের দিন হিসাশি কাজ করছিল। তার ফোনে হসপিটাল থেকে কল আসে। সেখান থেকে হিসাশিকে জানানো হয় মাহি হার্ট অ্যাটাক করেছে। এই কথা শুনে হিসাশি যেন পায়ের থেকে মাটি সরে গিয়েছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। ওই সময় সাথে সাথে দৌড়তে হসপিটালের দিকে। এদিকে মায়ের হার্টবিট চালু করার জন্য ডক্টররা চেষ্টা করে যাচ্ছে। তাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। আর এদিকে মায়ের বাবা মা খুব কাঁদছে তার এই অবস্থা দেখে। এদিকে হিসাশি হসপিটালে পৌঁছে যায়। যখন সে কেবিনে পৌঁছে যায় তার মা জানায় মায়ের হার্টবিট ফিরে এসেছে, কিন্তু ও কোমায় চলে গিয়েছে। তাকে হয়তো সারা জীবন এভাবেই থাকতে হবে। ডাক্তাররা বলেছে ওর জ্ঞান আর কোনোদিন নাও ফিরতে পারে। তাদের কথা বলার ভিতরে মায়ের শরীরটা আরো খারাপ হতে থাকে। তার পুরো শরীর কাঁপতে থাকে এবং নার্সরা এসে তার শরীরকে থামানোর চেষ্টা করে। হিসাশির চোখের সামনে যেন সবকিছু দুঃস্বপ্ন মনে হচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়। ওই দিনের পরে থেকে হিসাশির দিনগুলো অন্যভাবে তৈরি হয়। সে প্রতিদিন চলে যায় সবার আগে হসপিটালে। সেখানে সে মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটায়। আর এই দিনগুলোর স্মৃতির জন্য সে অল্প কিছু প্রতিদিন ভিডিও করে নেয়, যাতে মায়া যদি কখনো সুস্থ হয় তাহলে সেই ভিডিওগুলো যাতে সে দেখতে পারে। একদিন হিসাশি তার বন্ধুকে মায়ের কথা বলছিল। মায়ের আসলে ওভারিটিতে একটা টিউমার হয়েছে, আর সেই টিউমারের সাথে লড়াই করার জন্য সে শরীরে অ্যান্টিবায়োটিক পিভিআর তৈরি করেছিল। সেগুলো মায়ের ব্রেনে অ্যাটাক করেছে। এটা মারাত্মক একটি কেস। 2 কোটি মানুষের থেকে একজনের হয়। হিসাশি খাবারের এক পর্যায়ে তার বন্ধুকে বলে মাইকে হুইশ করতে। সে তার জীবনের ছোট ছোট গল্প মায়ের সাথে শেয়ার করতে চায়। সে সকল ভিডিও মায়ের ফোনে সেন্ড করে রাখে। এরপরে হিসাশি সেই মহিলাটির কাছে দেখা করতে যায়। মহিলাটি বলে, আমি মায়ের কথা সব শুনেছি, তাহলে আমি এক্ষুনি ডেট চেঞ্জ করে দিই। হিসাশি বলে, না, আমি ডেট চেঞ্জ করতে চাই না। মাই জ্ঞান ফিরে যখন জানতে পারবে আমি ডেট চেঞ্জ করেছি তাহলে ও ভাববে আমি তার প্রমিস ভেঙেছি। আর হ্যাঁ, আমি পুরো টাকাটাই দিয়ে দিব। মহিলাটি বলে, আপনি এরকম কেন করছেন? হিসাশি বলে, আমার আরো একটি অনুরোধ রয়েছে। আপনি আমাদের জন্য আগামী বছরের 17 মার্চের ডেটটা বুক করে দিন। মাই সুস্থ হলে আমরা ওই দিনই বিয়ে করব। মহিলাটি বলে, এটা তো আমাদের নিয়মে নেই। হিসাশি তখন মাথা নিচু করে অনুরোধ করে। মহিলাটি কিছুক্ষণ ভাবে এবং পরে জানায়, আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এর পরের দিনটি একটি নিয়মের ভিতরে কাটতে থাকে। হিসাশি প্রত্যেক দিন মাইকে দেখে কাজে যায়। মায়ের বাবা মা তাদের অফিসের কাজে ব্যস্ত থাকে আর মাই হসপিটালের বেডে কাতরাতে থাকে। এটা এখন প্রতিদিনের নিয়ম হয়ে গিয়েছে। একদিন সন্ধ্যাবেলা মায়ের পাশেই সবাই বসেছিল। মায়ের বাবা হিসাশিকে জানায় মায়ের ওভারিটি অপারেশন করে ফেলে দিতে হবে। হিসাশি কিছুক্ষণ ভাবে, এরপরে বলে, আমার কোনো সমস্যা নেই। তখন মায়ের মা বলে, তোমার কেন সমস্যা থাকবে? তুমি তো আমাদের ফ্যামিলির কেউ না। একটা মেয়ে কখনো মা হতে পারবে না। এই বিষয়টা তুমি যত সহজে বললে তত সহজ আমাদের কাছে না। হিসাশি এই কথাগুলোতে কষ্ট পায় এবং বুঝতে পারে সে একজন মায়ের মনের অবস্থা। তারপরে একদিন হিসাশিকে তাদের বাসায় ডেকে পাঠায়। তারা আসলে হিসাশিকে কিছু বলতে চায়। মায়ের বাবা খুবই সংকোচ বোধ করছিল। তারপর অনেকটা সাহসযোগে হিসাশিকে বলে, তুমি এখন মায়ের জীবন থেকে চলে যেতে পারো, তুমি এখন ফ্রি। হিসাশি বলে, ফ্রি মানে? আমি বুঝলাম না। মায়ের বাবা তখন বলে, দেখো, তুমি এখন একটা ভবিষ্যতের ভিতরে আছো। মায়ের জ্ঞান ফিরবে কবে আমরা ঠিক জানি না। হয়তো সারা জীবন ওর এভাবেই থাকতে হবে। তাই তোমার উচিত নিজের জীবন নিয়ে এখন নতুন ভাবে ভাবা। হিসাশি বলে, কিন্তু আমি মাইকে প্রমিস করেছি আমরা বিয়ে করব। আমি ওকে কোনোদিনও ছেড়ে যেতে চাই না, আর আমি ছাড়বও না। মায়ের মা তখন বলে, দেখো, তুমি আমাদের পরিবারের কেউ না। আশা করি তুমি মাইকে ভুলে যাবে। কয়দিন আগেও এই ছেলেটা তার জীবন নিয়ে অনেক ভাবছিল, কিন্তু এখন সবকিছুই উলটপালট
ওলটপালট হয়ে গিয়েছে। পরের দিন খুব সকালবেলায় হিসাসি কাজে আসে, যেটা দেখে তার কলিগরা খুবই অবাক হয়, কারণ হিসাসি প্রথমে তার হসপিটালে চলে যায়, তারপর এখানে আসে। হিসাসির বস তখন হিসাসিকে বলে চলো একটা গাড়ি ডেলিভারি করে আসি। হিসাসি রাজি হয় এবং তারা একটি ফেরিতে করে দূরের দ্বীপে চলে আসে। জায়গাটি ছিল একদম ছবির মতো সুন্দর, কিন্তু হিসাসি ওইদিকে মন খারাপ করে বসে থাকে, শুধু মায়ের কথা ভাবতে থাকে। এরপরেই তারা আইল্যান্ডের কাছে চলে আসে এবং সেই গাড়িটি নিয়ে সেই গাড়ির মালিকের বাসার দিকে রওনা দেয় এবং সেই মালিকের গাড়ির কাজটি খুবই পছন্দ হয়। আইল্যান্ডে সেদিন একটি উৎসব ছিল, গাড়ির মালিকের ফ্যামিলি সেখানে যাচ্ছিল। যাওয়ার সময় হিসাসি এবং তার বসকেও দাওয়াত দিয়ে যায়। গাড়ির মালিক বলে আইডিয়াটা কিন্তু খারাপ না, এটা আমাদের এখানের ঐতিহ্য। হিসাসি এবং তার বসও রাজি হয়ে যায়। হিসাসি আর তার বস বসে বসে অনুষ্ঠান দেখছিল। হিসাসি এই মুহূর্তগুলো তার ফোনে ভিডিও করে রাখে। তার শুধু বারবার মায়ের কথা মনে পড়ছিল। দিন গড়িয়ে রাত হয়ে যায়। হিসাসি তখন ওই অনুষ্ঠান থেকে বের হয় আর তার বস তখন হিসাসির বস তাকে জিজ্ঞাসা করে তোমার কি কিছু হয়েছে? হিসাসির ওই বস হচ্ছে তার বন্ধুর মতো। হিসাসি তার বসকে বলে হিসাসির ফ্যামিলি বলে দিয়েছে আমি তাদের ফ্যামিলির কেউ না, কিন্তু মায়ের পাশে থাকাটা আমার ভীষণ প্রয়োজন। হিসাসির বস বলে তুমি ঠিকই বলেছো, তুমি এখন আমার থেকে ছুটি নিয়ে এখান থেকে সোজা হসপিটালে চলে যাও। হিসাসি তখন তার বসকে মাথা নিচু করে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা মায়ের মা হসপিটালে চলে আসে আর সে দরজা খুলে দেখতে পায় হিসাসি মায়ের কাছেই ঘুমিয়ে আছে। গতকাল রাত থেকে সে এখানেই আছে। হিসাসির ঘুম ভেঙে যায় এবং মায়ের মা হিসাসিকে বলে তুমি জানো ওর কখনো জ্ঞান ফিরবে না, তুমি তাও ওর পিছনে পড়ে আছো। হিসাসি দীর্ঘ গলায় বলে হ্যাঁ। মায়ের মা বলে তোমাকে অনেক ধন্যবাদ, আমার মেয়েটার কপাল অনেক ভাগ্যবান, তোমার মতো একটি ছেলে তার জীবনে পেয়েছে। সময় কাটতে থাকে, দিন যায়, মাস যায়, বছর চলে যায়, শেষে দৃশ্য চলে আসে। হিসাসি একাই মায়ের যত্ন নিতে থাকে। পরের বছরের সেই 17 মার্চের হিসাসির বুক ছিল, সেখানে হিসাসির এক বন্ধুর বিয়ের আয়োজন করা হয়েছে। হিসাসিই করেছে সবকিছু। তার বন্ধু অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে আর হিসাসিকে ধন্যবাদ জানায়। কমিটি সেন্টারের সেই মহিলাটি হিসাসির দিকে দূর থেকে তাকিয়েছিল। হিসাসি তাকে মাথা নিচু করে ধন্যবাদ জানায়। পরের দিন হিসাসি মায়ের হসপিটালে চলে আসে। সে কখনো মায়ের জন্য ফুল আনতে ভুলে যায় না, এই বিষয়টি সবাই জানে। হিসাসি ফুলগুলো গুছিয়ে রাখছিল, তখন আমরা হঠাৎ দেখতে পাই মাই তার চোখগুলো খুব আস্তে আস্তে খুলে। হিসাসি আপন মনে কাজ করছিল, তবে যখন সে মায়ের দিকে তাকায় নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে, ডক্টররাও সেখানে যায়। একজন সিনিয়র ডক্টর মাইকে পরীক্ষা করছিল, চোখে শালি ফেলছিল। এর মধ্যেই তার মা বাবা চলে আসে হসপিটালে। মাই চোখ খুলেছে দেখে অনেক খুশি এবং এই খুশিতে তারা একজন অপরজনকে জড়িয়ে ধরে। হিসাসি শুধু হা করে তাকিয়েছিল। ডাক্তার মায়ের বাবা মা এবং হিসাসির সাথে আলাদাভাবে কথা বলতে চান। ডাক্তার বলে দেখুন আপনাদেরকে এখন মনে করতে হবে মাই আবার নতুন করে জন্মেছে, তার আগের কোনো কিছুই মনে নেই। যখন সে পৃথিবীতে প্রথম এসেছিল তখনের মতোই ব্রেনটা এখন। মায়ের বাবা বলে ও কি ধীরে ধীরে ঠিক হবে? ডাক্তার বলে সেটা এখনো জানানো যাচ্ছে না, সেটা সময় বলে দিবে। হিসাসি এই খুশির খবরটি তার সকল বন্ধুদেরকে শেয়ার করে। মায়ের জ্ঞান ফিরে আসে দেখে সবাই অনেক খুশি হয়। মাইকে এখন বাহিরে মাঝে মাঝে নিয়ে যাওয়া হয় এবং হিসাসি তার সাথে দেখা করতে গিয়েছে। হিসাসি তার মাথাটা নিচু করে তার নাম ধরে ডাক দেয়। মাই শুধু একটু হাসি দেওয়ার চেষ্টা করে, কারণ সে এতদিন শুধু হাসিটাই দিতে শিখেছে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মাই কাউকেই চিনতে পারছে না। এভাবে 2008 সাল থেকে 2009 সাল চলে আসে। মাইকে নতুন একটি হসপিটালে শিফট করা হয়, সেখানে মাইকে নিয়মিত ফিজিওথেরাপি দেওয়া হয়। মাইকে একদম ছোট বাচ্চাদের মতো অনেক কিছু শেখানো হয়। আর সব থেকে বেশি সাহায্য করে হিসাসি। সে মায়ের সাথে বল নিয়ে খেলে, কিভাবে মানুষের সাথে হাত মিলাতে হয় সেটাও শিখায়। হিসাসি তাকে লেখাও শিখায়। মাই এখন টুকিটাকি লিখতেও পারে। মাই হিসাসির হাতে ছাড়া খায় না। একদিন টিভিতে একটি মেয়ে গান গাচ্ছিল। মাই অপলক দৃষ্টিতে কিছুক্ষণ দেখছিল আর তারপর সে নিজেও গান গাওয়ার চেষ্টা করে, যেটা দেখে হিসাসি এবং তার মা বাবাও খুশি হয়। এভাবেই সময় কাটতে থাকে। মাই এখন আগের থেকে অনেকটা সুস্থ, কিন্তু এখনো সে হাঁটতে পারে না। মাই তার পরিবারের সাথে হিসাসির একটি ছবি দেখছিল আর তার মাকে জিজ্ঞাসা করে আচ্ছা মা আজকেও কি ওই ছেলেটা আসবে? মায়ের মা বলে কোন ছেলেটি? মাই ভাঙা ভাঙা গলা নিয়ে বলে ওই যে হিসাসি। মায়ের মা বলে হ্যাঁ আসবে তো, কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করলে? তখন মাই চুপ করে থাকে এবং মায়ের মা বলে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? মাই কোনো উত্তর দেয় না। একদিন তাদের ছোটবেলার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিল মাই। তার তো ছোটবেলার সব স্মৃতি মনে পড়েছে, তাই তারা ছোটবেলার দিনগুলো নিয়ে অনেক হাসি ঠাট্টা করছিল। তখন মায়ের বান্ধবী বলে আচ্ছা তুই তো কখনো বললি না আমাদেরকে তোর সাথে হিসাসির পরিচয়টা কিভাবে হলো? মাই তখন আমতা আমতা করতে থাকে। তখন হিসাসি নিজ থেকেই বলে আমাদের পরিচয়টা একটা ক্যাফ থেকে হয়েছিল, এমন একটি আড্ডার সময়। আমি অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, যেটা নিয়ে মায়ের অনেক কমপ্লেন ছিল। ওই দিন আড্ডা দেওয়ার শেষে মায়ের বান্ধবীরা ওইখান থেকে চলে যায়। হিসাসি আর মাই চুপচাপ দাঁড়িয়েছিল। তখন হিসাসি মায়ের সামনে হাঁটু গড়িয়ে বসে এবং বলে আমার স্মৃতি তোমার মনে পড়ছে না তাই তো? এটা কি শুধু আমার জন্য নাকি অন্যদের স্মৃতিও মনে পড়ছে না তোমার? মাই দীর্ঘলায় বলে আমি শুধু তোমাকেই মনে করতে পারছি না। হিসাসি কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। মাই বলে আমি শুনেছিলাম তোমার আর আমার নাকি এঙ্গেজমেন্ট হয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি মনে করার, কিন্তু আমি কিছুই মনে করতে পারছি না। হিসাসি মাইকে সান্ত্বনা দিয়ে দূরে গিয়ে চুপচাপ বসে থাকে। কি বলবে বা কি করবে কিছুই বুঝে উঠতে
পারছে না। মাই হুইল চেয়ার ঘুরিয়ে হিসাসের কাছে যায় এবং মাই হিসাসিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে মনে করার। এতক্ষণ মায়ের মা দূর থেকে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। ওই দিন রাতের বেলা হিসাসি মাইকে সব বলছিল তাদের পরিচয়ের পরে কি হয়েছিল, আর মাই তার সেই কথাগুলো নোটপ্যাডে লিখে রাখে। সকালবেলা বেরিয়ে পড়ে তার মায়ের সাথে নোটপ্যাডে লিখে রাখা সেই জায়গাগুলোর উদ্দেশ্যে। মাই আর হিসাসি যেসব জায়গায় গিয়েছিল সেই সব জায়গায় মাই এবং মায়ের মা যায়। মাই অনেক চেষ্টা করে সবকিছু মনে করার। মায়ের মা মাইকে বলে, ছেলেটা তোর জন্য অনেক কিছু করেছে, তুই যতটা বছর অসুস্থ ছিলি তার পরিবারের থেকেও বেশি করেছে তোর জন্য। কিন্তু মায়ের কিছুই মনে পড়ছে না এবং তার মাকে বলে, মা আমি ওর বাসায় যেতে চাই। সে বলে, আজকের মতো সময় শেষ, আমরা অন্য একদিন যাব। তারা দুজন আবারও হসপিটালে ফিরতে শুরু করে। ওই দিন রাতের বেলা হিসাসি মায়ের সাথে দেখা করতে আসে। মাই এতক্ষণ তার এঙ্গেজমেন্টের আংটিটা দেখছিল। হিসাসি মাইকে বলে, আজ শুনলাম তুমি নাকি তোমার মাকে নিয়ে বাহিরে বের হয়েছিলে এবং কি আমার বাসায়ও যেতে চেয়েছিলে। মাই বলে, হ্যাঁ, নোটবুকে লেখা জায়গাগুলোতে গিয়েছিলাম, কিন্তু হিসাসি আমার কিছুই মনে পড়ছে না। হিসাসি তাকে সান্ত্বনা দিয়ে বলে, জোর করে কিছু মনে করার দরকার নেই, ইটস ওকে। হিসাসি চলে যাওয়ার পর মাই হিসাসকে নিয়ে অনেক কিছু ভাবে। পরের দিন আমরা দেখতে পাই মাই সকাল সকাল হিসাসির বাসায় একাই রওনা দিয়েছে। এদিকে হিসাসি সকাল সকাল হসপিটালে এসে মাইকে না পেয়ে পাগলের মতো করতে থাকে। সে সবাইকে ফোন দিচ্ছে, কোথাও মাইকে পাওয়া যাচ্ছে না। সে কোন দিকে যাবে আর কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখনই মাহির মায়ের ফোন আসে হিসাসির কাছে। মাই নিশ্চয়ই তোমার বাসায় গিয়েছে, কারণ ওই দিন আমরা যখন ঘুরতে বের হয়েছিলাম তখন মাই তোমার বাসায় যেতে চেয়েছিল। হিসাসির সাথে সাথে দৌড় দেয় নিজের বাসার দিকে। এদিকে বাহিরে বৃষ্টি হচ্ছিল দেখে মাই একটি গাছের নিচে অপেক্ষা করতে থাকে, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। তাই সে বাধ্য হয়ে হুইল চেয়ার ঠেলে সে হিসাসির বাসার দিকে রওনা দেয়। সে এখানকার সকল স্মৃতি মনে করার অনেক চেষ্টা করছে। অন্যদিকে হিসাসিও তার বাসার দিকে রওনা হয়েছে, কিন্তু হঠাৎই মায়ের হুইল চেয়ারটি উল্টে পড়ে যায়। মাই উঠে দাঁড়ানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনো মতে উঠে দাঁড়াতে পারে না। সে ভাবে সে কেন এত অসহায়, সে কেন কিছু করতে পারছে না। এই তো কিছুদিন আগেই বললো তার জীবন এত সহজ কেন, তার জীবন এত সুন্দর কেন। যাই হোক, হিসাসি সেখানে পৌঁছে গিয়েছে এবং সে দেখতে পায় তার ভালোবাসার মানুষটি পড়ে গিয়েছে। সাথে সাথে ধরে ফেলে আর বলে, তুমি এত পাগলামি কেন করো, এটা শরীরের জন্য অনেক খারাপ, তোমার একা একা এখানে আসা মোটেও উচিত হয়নি। মাই কাঁদতে থাকে আর বলতে থাকে, হিসাসি আমি কেন কিছু মনে করতে পারছি না, আমার তো সবাইকে মনে পড়ছে, কিন্তু আমি তোমাকে কেন মনে করতে পারছি না। মাই কাটতে কাটতে তার মাথায় ব্যথা শুরু হয়, সেই পুরনো ব্যথাটির মতো। হিসাসির সেদিনের কথা মনে পড়ে যায়, যেই দিন মায়ের মাথায় এই ব্যথাটি প্রথম হয়েছিল। তার অনেক ভয় হয়, মাইকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। তখন মাই সুস্থ হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পরে তার মাকে অনেক কান্নাকাটি করে সরি বলে দেয়, সে আর কখনোই এমন কাজ করবে না। হিসাসি সেখানে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর সে হসপিটাল থেকে বের হয়ে আনমনে হাঁটতে থাকে। সে মনে মনে কিছু একটা চিন্তা করছে। এরপর সে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকে, যেখানে ও আর মাই প্রায় আসতো। পরের দিন সে মাইকে নিয়ে সেই পাহাড়ের উপরে আসে, যেখানে বসে সে মাইকে এঙ্গেজমেন্টের রিং পরিয়ে দিয়েছিল। মাই হিসাসিকে বলে, এইটাই কি সেই জায়গা? হিসাসি বলে, হ্যাঁ। দুজন পাহাড়ের অনেক কিনারায় আসে আর দুজন পাহাড়ের অপর প্রান্তে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এবার হিসাসি মাহিকে বলে, তোমাকে কষ্ট করে আর আমাকে মনে করতে হবে না, এটা তোমার শরীরের জন্য অনেক ক্ষতি। তুমি অনেক চেষ্টা করেছো, তোমার যে জ্ঞান ফিরে আসছে এটাই আমাদের কাছে অনেক বেশি। আমি অনেক খুশি মাই তোমার জন্য, আমি অনেক লাকি তোমার জন্য। কিন্তু আমি বুঝতে পেরেছি, আমি যতই তোমার আশেপাশে থাকবো তুমি আমাকে মনে করার চেষ্টা করবে। আমি আর কাল থেকে তোমাকে দেখতে আসবো না, তবে তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে। মাই নিজের মনের অজান্তে মাথা নাড়িয়ে সম্বন্ধ দিয়ে দেয়। পরের দিন সন্ধ্যাবেলা হিসাসি মায়ের ফ্যামিলি থেকে বিদায় নিতে আসে, কারণ এই শহরে থাকলে মাইকে না দেখে সে থাকতে পারবে না। তাই সে মায়ের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। মাই এবং মায়ের পরিবার হিসাসিকে বিদায় দেয়। হিসাসি তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মায়ের মা ওই পথের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, কি যেন একটা ভাবছিল। হিসাসি কিছুটা আসার পর রাস্তায় একটু ব্রেক করে। এতটা বছর এই ছেলেটা আজ ক্লান্ত। সে তার পাশের সিটে তাকায়। সেই সিটে সে মাহিকে কল্পনা করে, একসাথে তারা কতই না ঘুরেছে এই গাড়িতে করে। হিসাসি একদম কান্নায় ভেঙে পড়ে। জীবন তাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। আর যখন ভাবি এটা তো সত্য ঘটনা, তখন যে কারো বুক কেঁপে উঠবে। হিসাসের গাড়িটা চলতে শুরু করে তার নতুন গন্তব্যে। দৃশ্য পরিবর্তন হয়, শহর থেকে অনেকটা দূরে হিসাসের জীবন আবার শুরু হয়। এখানে সে গাড়ি মেকানিকেরই কাজ করে। অন্যদিকে মাহির বাবা তাকে বাসায় নিয়ে এসেছে। বাসায় আসতে পারে সে অনেক খুশি। মাহি প্রায় দীর্ঘ 7 বছর পর তার বাসায় প্রবেশ করলো। সে বাসায় ঢুকে সেই পুরনো ফোনটি খুঁজে পায়, কিন্তু মায়ের সেই 7 বছর আগের পাসওয়ার্ডটি মনে পড়ছে না। সে কয়েকবার ভুল পাসওয়ার্ড দেয়। এভাবে সময় কাটতে থাকে, দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর। মাইকে এখন প্রায় হাঁটার ট্রেনিং দেওয়া হয়। সে এখন ভর দিয়ে 2-1 পা করে হাঁটতে পারে। এদিকে হিসাসি এখনো মায়ের কথা একা একা ভাবে। সময় পেলে সে লেকের পাশে এসে দাঁড়িয়ে থাকে আর মাইকে কল্পনা করতে থাকে মাই হুইল চেয়ার থেকে উঠে তার দিকে আসছে। এদিকে মায়ের অনেকগুলো টেস্ট করা হয়। ডক্টর মাই আর তার মাকে জানায় মাই অনেক ভালোভাবে রিকভার করছে, তার শরীরের অবস্থা এখন একদম স্বাভাবিক। মাই এবং তার মা এখন অনেক খুশি হয়। ডাক্তার আরো বলে যে মাই এখন চাইলে বিয়ে
বিয়ে করতে পারে, এমনকি বাচ্চাও নিতে পারে। বাচ্চার কথা শুনে মাই অনেক অবাক হয়। সে ডাক্তারকে বলে, আমি বাচ্চা কিভাবে নিব? ডক্টর বলে, আমি বুঝতে পেরেছি, তোমার অপারেশনের পরে তোমার ওভারিটি একটু বেশি হয়ে গিয়েছে, আর এখন সেটা তোমার পেটের মধ্যেই আছে। মাই তার মায়ের দিকে তাকিয়ে ধন্যবাদ জানায়। এই খুশিতে মা আর মেয়ে শপিং করতে বের হয়, কিন্তু সে যখন শপিং মল থেকে বের হয় সে দেখতে পায় সেই কমিটি সেন্টারটি। এই জায়গাটি তার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। তখন অপর প্রান্তের আমরা সেই কমিটি সেন্টারের মহিলাটিকে দেখতে পাই। সে মাইকে দেখা মাত্রই চিনতে পারে। সে দৌড়ে মায়ের কাছে চলে আসে এবং দৃশ্য চলে যায় সেই কমিটি সেন্টারের ভিতরে। ওই মহিলাটি মাইকে বলছে, আপনার কি কিছুই মনে নেই? আপনার আর হিসাশির এখানে বিয়ে হওয়ার কথা ছিল 17 মার্চ 2006 সালে, কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত এই 60টি বছরের প্রত্যেকটি 17 মার্চ এই কমিটি সেন্টারটি আপনাদের বিয়ের জন্য 17 মার্চ বুকিং থাকে। মহিলাটি তাকে 2006 সালের ঘটনাগুলো বলতে থাকে, এমনকি এই বছরের 17 মার্চও বুকিং রয়েছে। প্রতি বছর হিসাশি এসে টাকা দিয়ে যায়। মহিলাটি মাইকে বলে, সে এগুলো কেন করতো জানেন? যাতে আপনার মনটা কখনো ভেঙে না যায়। সে তার প্রমিস ভাঙতে চায়নি। মাই তখন কিছু একটা ভেবে তার পুরনো ফোনটি বের করে এবং ফোনের পাসওয়ার্ড হিসাবে 17 মার্চ দেয়। ফোনটি সাথে সাথে আনলক হয়ে যায়। ওয়ালপেপারে তার আর হিসাশির একটি ছবি ছিল। একের পর এক মেসেজ ঢুকতে থাকে। মোট 526টি মেসেজ ঢুকে, সবগুলো ছিল হিসাশির। এর পরের দৃশ্যই দেখা যায় মাই একা একা ফেরিতে করে রওনা হয়েছে হিসাশি যেই আইল্যান্ডে থাকে। মায়ের বাবা মায়ের মাকে বলে, তুমি ওকে একা কেন ছাড়লে? মায়ের মা বলে, তুমি ওর মনের বোঝাপড়া তুমি ওকেই বুঝতে দাও। এদিকে মাই এক কোনায় বসে হিসাশির পাঠানো ভিডিওগুলো দেখতে থাকে। মাই কোমায় থাকা অবস্থায় প্রত্যেকদিন হিসাশি ভিডিও করত। ঘুমন্ত মায়ের সাথে সে আপন মনে গল্প করত। খাবারের সময় মায়ের জন্য সে ভিডিও করে রাখতো। কোথাও ঘুরতে গেলে সেটা যে মাইকে মিস করতো সেটাও ক্যামেরায় বন্দি করে রাখতো। আর মাই সুস্থ হলে মাইকে সেখানে ঘুরতে নিয়ে যাবে সেটাও প্রমিস করে রাখতো। এইসব দেখে মাই অনেক কাঁদতে থাকে। ভিডিওগুলো যেন শেষই হচ্ছে না। মাই ফেরি থেকে নেমে যখন গাড়িতে করে যাচ্ছিল তখনও তার চোখ দুটো ভিজেছিল। মায়ের গাড়ি পৌঁছে যায় হিসাশির নতুন ঠিকানায়। একজন বয়স্ক লোক এসে মাইকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে খুঁজছো? মাই বলে, হিসাশি। এর পরের সিনেই দেখা যায় মাই দ্রুত হুইল চেয়ার চালিয়ে কোথায় যেন যাচ্ছে। এখানেই এখন হিসাশি থাকে। মাই কিছুক্ষণ চুপচাপ বিল্ডিংটির দিকে তাকিয়ে থাকে। মাই দূর থেকে হিসাশিকে দেখতে পায়। সে কয়েকটি বাচ্চার সাথে দোলনা ঠিক করছিল। মাই সেখানে আসে এবং হিসাশি সেখানে আপন মনেই দোলনা ঠিক করছিল। দোলনা ঠিক হওয়ার পরে সে বাচ্চাদেরকে জানায় দোলনা ঠিক হয়ে গিয়েছে। বাচ্চারা তাকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে যখন ফিরে আসছিল হঠাৎই মাইকে দেখতে পায় এবং সেখানে সে ধমকে যায়। মাই তাকে চিৎকার করে বলে, তুমি ওইখানেই দাঁড়াও, আমি তোমার কাছে আসবো। মাই তার হুইলচেয়ারের চাকাগুলো দ্রুতভাবে ঘুরিয়ে হিসাশির দিকে যাচ্ছিল। মাই গিয়ে সেখানে হিসাশির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমার জন্য এতটা বছর অপেক্ষা করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং কি আমাকে এত ভালোবাসার জন্য। হ্যাঁ, এটা সত্যি যে তোমার কোনো স্মৃতি আমার মনে পড়েনি, তবে আমি তোমাকে নতুন করে আবার ভালোবাসি। আমি আবার নতুন করে তোমার প্রেমে পড়েছি। আমার কথাগুলো হয়তো তোমার কাছে অনেক অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। হিসাশি তখন হাঁটু গেড়ে বসে আর বলে, আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, পরেও ভালোবাসবো। হিসাশি বলে, চলো এখন একটু হাঁটি। মাই মাথা নেড়ে সম্বন্ধ দেয়। হিসাশি হুইল চেয়ার থেকে আস্তে আস্তে করে মায়ের পা দুটো নামায়। এরপর হিসাশি মাইকে বুকে রেখে 1-2 পা আগানোর চেষ্টা করে। মাই হাঁটতে পারছিল না, অনেক কষ্ট হচ্ছে এবং মাই হিসাশিকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। একটা মানুষ ভালোবাসার জন্য কতটা বছর অপেক্ষা করতে পারে, অনিশ্চিত ভবিষ্যৎ যেন কতটা বছর পাশে ছিল। আসলে এই সত্যিকারের ভালোবাসার লাভবাট যেন সবাইকে সীমাবদ্ধ করেছিল। যাই হোক, সেই 8 বছর আগের এঙ্গেজমেন্টটি হওয়া পরিণত পাচ্ছে আজ। সেই কমিউনিটি সেন্টারে মাই আর হিসাশির আজ বিয়ে। দুই পরিবারের আত্মীয় স্বজন সবাই এসেছে। হল রুমের মেন দরজাটি খুলে যায় এবং মাইকে আমরা বধূ সাজে দেখতে পাই। তার হাতে একটি ফুলের তোড়া ছিল। হিসাশি অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। এই দিনটির জন্য কতটা বছরের অপেক্ষা ছিল, তাই না? কত অভিমান, কত চোখের পানি ছিল। মায়ের হুইল চেয়ার এসে হিসাশির সামনে থামে। মাই নিজে থেকে উঠে দাঁড়ায়। হিসাশি হাত বাড়িয়ে দেয় এবং দুজনের হাত এক হয়ে যায়। এই দৃশ্য দেখে হিসাশির মা বাবাও অনেক খুশি হয়। মায়ের হাসি সেই কাঙ্ক্ষিত হাসিটি দেয়, যে হাসিটি দেখার জন্য তারা দুজন এতটা বছর অপেক্ষা করেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তবে বন্ধুরা, আমার কথা শেষ হয় না। অন্ধকার স্ক্রিনে দেখানো হয় 2015 সালের জুন মাসে তাদের পরিবারে এসেছিল একটি ছেলে সন্তান। আর এই হচ্ছে মাই আর হিসাশি, আর সাথে আছে তাদের কাঙ্ক্ষিত ছোট্ট একটি সন্তান। এখন শুরু করি আমার কথা। বন্ধুরা, যারা ভাঙা মনের মানুষ আছেন, আশা করি তাদের মনের ভিতরে একটু হলেও জায়গা নিবে, কারণ আমার কাছে এই গল্পটি পুরো মন ছুঁয়ে দেওয়ার মতো একটি গল্প। আচ্ছা ওয়েট, আপনি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এখনই করে নিন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।